ছেলের মুখ দেখবেন না বুঝি? অভি কথা বলল না, পা বাড়লো বাসার দিকে। অরুণিমা হাত চেপে ধরল অভিকে, ভেজা গলায় বলল, ওর কি দোষ বলতে পারেন? ও তো মাসুম শিশু, ও তো কোনো পাপ করে নাই। আর তাছাড়া জাহ্নবী ওকে জন্ম দিয়েই পৃথিবী ছেড়েছে। শেষ ইচ্ছে বলে গিয়েছিল আপনার ছেলেকে যেন আপনার হাতে তুলে দেওয়া হয়। আপনি ওর বাবা, মা ছাড়া এতিম শিশুর সাথে এমন করবেন না প্লিজ। অভিকে স্থির দাঁড়ালো। জারাফ বাবার সামনে এসে এগিয়ে দাঁড়ালো, আলতো স্বরে ডাকল। অভিকে রাগ অভিমান যেন ধুয়ে মুছে গেল। সাহস ছেড়ে ছেলের সামনে বসল, দু হাত মেলে ছেলেকে বুকে আগলে নিল। বেশ কিছু সময় আদর করে উঠে দাঁড়ালো জারাফ। ব্যাগের ভেতর থেকে চকলেট বের করে নিল বেশ কয়েকটা। ধীরে ধীরে এগিয়ে গেল নোরার পাশে, আলতো এসে হাত বাড়িয়ে বলল। নোরা পিটপিট করে তাকালো সারাপের পানে, মনে সাহস সঞ্চয় করলো খানিক। এখানে মামা পাপা আছে, সারাপ নিশ্চয়ই কিছু বলতে পারবে না। মৃদু হেসে হাত বাড়লো জারাফের দিকে। আচমকাই জারাফের হাতে চকলেটটা ছন্নছাড়া হয়ে মেঝেতে পড়ল। বুকের উপর দু হাত ভাঁজ করে দাঁড়ালো সারাপ, গোমরা মুখে বলল, কতবার বলেছি তুমি কারোর থেকে কিছু নেবে না। নোরা ঠোঁট ফুলালো। সারাপ থমকালো, এবার জোরে। নোরা কেঁদেই ফেললো শব্দ করে। সারা এগিয়ে আসলো তিনজনের পাশে, নোরাকে কোলে তুলে অগ্নি দৃষ্টিতে তাকালো ছেলের পানে, কড়া গলায় বলল, কতবার বলেছি তোমায় ওকে ধমকাবে না তুমি। ও কার থেকে কি নেবে সেটা তুমি ঠিক করে দেবে। আবির্ভাব এগিয়ে আসলো, গলা খাকারি দিয়ে বলল, ওকে, এত বকা দিতে হবে না। আমি দেখছি বাচ্চা মানুষ, ভালোভাবে বললেই তো হয়। বাচ্চা ভালোভাবে বোঝালে বোঝার ছেলে এ নয়। সারাদিন আমাকে জ্বালিয়ে মারে, আমি আর পারছি না সব। আপনি সামলান আপনার ছেলেকে। আবির্ভাব ছেলের সামনে দাঁড়িয়ে ঝুঁকলো খানিক, গলা খাকারি দিয়ে বলল, সারাপ বাবা, ভাই বোনের সাথে কেউ এভাবে কথা বলে? ওরা তো ছোট তোমার থেকে, তুমি আদর না করে এভাবে বকা দাও বুঝি? সারাপ আলতো স্বরে বলল, জারাবকে না হয়ে ভাই মানলাম, তবে নোরাকে বোন মানতে পারবো না। কেন বাবা? সিক্রেট। কি সিক্রেট শুনি? নিচে হওয়া বলছে। আবির্ভাব নিচু হলো খানিক। সারাপ কানে কানে ফিসফিসিয়ে বলল, মামা তোমার কে হয়? আবির্ভাব অপ্রস্তুত ছেলের প্রশ্নে গলা খাকারি দিয়ে এদিক ওদিক তাকালো। সারাপ ছাড়ার পারছো না, আবারও একই প্রশ্ন করলো। আবির্ভাবও ছেলের টোন ফলো করে ফিসফিসিয়ে বলল, তোমার মা আমার বউ। উফ, বউ হওয়ার আগে কি ছিল? মামুর মেয়ে। সারাপ মৃদু হেসে বলল, নোরাও আমার মামুর মেয়ে। আবির্ভাব শক্ট খেলো, ইচ্ছের বিরুদ্ধে হাসলো খানিকটা, ছোট করে বলল, আচ্ছা, তোমার মামুর মেয়েকে আমি কি একটু আদর করতে পারি? অবশ্যই। আবির্ভাব ঠোঁট প্রশস্ত করে দাঁড়ালো সারার পাশে, নোরার দিকে মাথা ঝুঁকিয়ে বলল। নোরা মামুনি। নোরা তাকালো সারার পানে, ফিসফিসিয়ে বলল, এটা কি পুপি? আমার মামা। মাম্মা। মামা? হুম। আবির্ভাব দু হাত পেতে দাঁড়াতেই নোরা হাত বাড়লো আবির্ভাবের দিকে। আবির্ভাবের মুখে হাত রেখে ফিসফিসিয়ে বলল, খুব মজা তাই না? তারাপের পাপা আমার মামু, আর আমার পাপা তারাপের মামু হয়। আবির্ভাব শব্দ করে হেসে ফেল। এবার হাসি থামিয়ে বলল, মাম্মা অনেক মজা। আহসান মঞ্জিলে আজ হই হুল্লোড় গড়ার দিন। অবশেষে ফিরে পেয়েছে তারা সেই আগের আমেজ আনন্দ। দুপুরের খাবার আয়োজন করা হয়েছে আজ রাজকীয়। শামিমা হাতের কাছে রুমে আসলো গোসল সারতে। গরমে রান্না করতে করতে নাজেহাল অবস্থা। আলমারি থেকে শাড়ি বের করে ওয়াশরুমের দিকে পা বাড়াতে রাইয়ান পেছন থেকে জাপটে জড়িয়ে নিল। শামিমা ঘাড় ঘুরিয়ে মুচকি হাসল। বিয়ের 4 বছর চলেছে তাদের, অথচ শামিমা এখন লজ্জায় আড়ষ্ট হয়। রাইয়ান কাছে আসলে রাইয়ান ছোট ফুলালো খানিক, ঘাড়ে লেপটে থাকা অগোছালো চুলগুলো সরিয়ে দিয়ে চোখ ছুঁয়ে দিল সেথায়। কেঁপে উঠল শামিমা, নত মাথায় লাজুক ভঙ্গিমায় আওড়ালো, ছাড়ুন, রান্নার কাজ এখনো কমপ্লিট হয়নি। গোসল সেরে বাচ্চাদের জন্য খাবার তৈরি করব। রাইয়ান নিঃশব্দ গলায় ফিসফিসিয়ে বলল, এত পালিয়ে বেড়াও কেন আমার থেকে? রান্না করার আরও লোক আছে বাসায়, ওরা করবে। আজ আমি এখন আমার বউয়ের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করব। রাইয়ানের শামিমাকে শক্ত করে চেপে ধরে চিবুক ঠেকালো ঘাড়ে, ফিসফিসিয়ে বলল, এসো আমার সাথে। কেউ চলে আসবে। কেউ আসবে না, এসো তো। শামিমা বাদ শুনল না। রাইয়ান পাজা কোলে তুলে নিল তৎক্ষণাৎ। বিছানার দিকে এগিয়ে আসতেই দরজায় এসে দাঁড়ালো 16 বছর বয়সী কিশোর, কাঁধে ব্যাগ, হাতে অ্যাসাইনমেন্ট পেপার। দরজা হালকা চোকা দিয়ে গলা খাকারি দিল।
রায়ানের হুঁশ ফিরল। শামীমাকে নিচে নামিয়ে এদিক ওদিক তাকিয়ে নিজেকে ধাতস্থ করে নিল। আয়াতের মুখশ্রী বজ্র কঠোর। পা রাখলো রুমের ভেতরে। শামীমা লজ্জায় ওয়াশরুমে আড়াল করে নিয়েছে নিজেকে। আয়াতের হাতের পেপারগুলো রায়ানের সামনে ধরলো, রাগী গলায় বলল, যেটা পারবে না সেটা করতে যাও কেন? দিয়েছো তো অ্যাসাইনমেন্টের বলটা বাজিয়ে। তুমি জানো আমার থেকে সেকেন্ড কার্ড বেশি মার্কস পেয়েছে। রায়ান ভাবে বসলো বিছানায়, দুহাত মেলে দিয়ে আড়মোড়া ভেঙে বলল, আমি ঠিক করেছি। তোর স্যাররা ঠিকঠাক খাতা দেখতে পারে না, এটা তাদের ব্যর্থতা, আমার নয়। আয়াত হাতের পেপারগুলো নিচে ছুঁড়ে ফেলে চিৎকার দিল জোরে। রাগে হিসিস করছে। তৎক্ষণাৎ রুমে প্রবেশ করলো শান্তা হোসান এবং অয়ন। অয়ন আয়াতের কাছাকাছি এসে শান্ত গলায় বলল, কি হচ্ছে ভাইয়া? আয়াত গোমরা মুখে বলল, ভাইয়াকে দিয়েছিলাম অ্যাসাইনমেন্ট লিখতে, ও দেখে দেখে লিখতে ভুল করেছে, আমার কতগুলো মার্কস কাটা গেল। শান্তা হোসেন ছুটে গেল এবার। রাগে হিসিয়ে বলল, ও সারা জীবন টুকে পাস করেছে, ওরে কেন দিয়েছিস এসব কাজ? রায়ান ঠোঁট ফুলালো, অসহায় কঞ্চে বলল, ইনসাল্ট করো না মা। অয়ন এবার মুখ খুললো, রায়ানকে ধমকে চুপ করালো। আয়াতের মাথায় হাত রেখে বলল, আমি স্কুলে কথা বলে নেব, কেমন? তুমি ফ্রেশ হয়ে খেতে এসো। আয়াত গাল ফুলিয়ে বলল, ঠিক আছে ভাইয়া। গ্রীষ্মের উত্তপ্ত রোদ সাথে ভ্যাপসা গরম। সারা গোসল সেরে বের হলো ওয়াশরুম থেকে। পরনে বাসন্তী রঙের সুতির শাড়ি, মাথায় তোয়ালে পেঁচানো। বিছানায় বসে থাকা আবির্ভাবের দৃষ্টি আবদ্ধ সেথায়। তার সেই সুন্দরী বউটার রূপে ঝলক যেন এক বিন্দু কমেনি, শাড়িতে যেন আরো দ্বিগুণ বেড়েছে। আবির্ভাব বিছানায় ছেড়ে পা বাড়ল সারার পাশে, একদম সংস্পর্শে এসে দাঁড়ালো। দুহাত দ্বারা কোমর পিছিয়ে একদম নিজের সংস্পর্শে টেনে আনলো। গাড়ের ফোটা ফোটা পানির বিন্দু আবির্ভাব হাতে বিচরণ সেথায় আলতো ভাবে ঠোঁট ছোয়ালো। কেঁপে উঠল সারা শরীরে শিশির অনুভূতি। শ্বাস পড়ছে জোরে জোরে। কম্পিত গলায় বলল, কেউ চলে আসবে। আসুক, তাতে আমার কি? সারা মুচকি এসে আবির্ভাবের মুখোমুখি হলো। মৃদু স্বরে বলল, এখন আগে খাবার খাবেন, চলুন। আগে হালকা নাস্তা সেরে নেই, তারপর লাঞ্চ সারবো। আপনার শুধু দুষ্টামো। আবির্ভাব শব্দ করে হাসলো এবার। সারাকে হাঁচকাটারে নিজের সংস্পর্শে টেনে আনলো। নিঃস্বার্থ ঠোঁট ধীরে ধীরে এগিয়ে নিয়ে গেল সারহার দিকে। তৎক্ষণাৎ রুমে প্রবেশ করলো সারা এক থাকে আবির্ভাবকে সরিয়ে সোজা হয়ে দাঁড়ালো। আবির্ভাব অপ্রস্তুত হয়ে পড়েছে বেশ। ছেলে এই সময় রুমে চলে আসবে ভাবতে পারে। সারা মৃদু এসে বলল, মাম্মা, আমার কিছু জামা কাপড় আর বই খাতা দাও। সারা এগিয়ে গেল ছেলের কাছে, খানিক ঝুঁকে ছেলের দুই বাহু চেপে ধরে বলল, কেন বাবা, কি করবে এগুলো নিয়ে? দাদিমার রুমে শিফট করব। কেন? তোমাকে এতদিন পাহারা দিয়ে রাখতে রাখতে আমি টায়ার্ড। এখন বাবা এসেছে না, তাই আমি রিল্যাক্স করব। আবির্ভাব ফেসে ফেললো এবার। ছেলেকে চট করে কোলে তুলে কাজ চিপে পড়ল। তাই বুঝি তুমি এতদিন মাম্মাকে পাহারা দিয়েছো? দিয়েছি তো। এখন আমি নিচে নাও, আর কোলে উঠাবো না। আমি বড় হয়ে গেছি বাবা। কোথায় বড় হয়েছে সোনা? হয়েছে। মামুর মেয়ে দেখলে কি বলবে জানো? কি? তিলাপ ভাইয়াও তুমি আমার মতো পাপাল কোলে ওঠো। আবির্ভাবে হাসি যেন বাদ সাচ্ছে না, হো করে হেসেই ফেলল। গর্ব হচ্ছে বেশ। কোনো ডিএনএ টেস্টের দরকার নেই। চেহারা, আচার আচরণ দেখলে যে কেউ বলে দিতে পারবে এটা আবির্ভাব চৌধুরীর পুত্র। সারা বাবার কোল থেকে নিচে নেমে দাঁড়ালো। বই খাতা হাতে তুলে নিয়ে ছুটলো দাদির রুমের দিকে। দরজার বাইরে গিয়ে থমকে দাঁড়ালো খানিক, ফের ঘুরে দাঁড়ালো। ডান হাত দিয়ে দরজা আটকে এক ছুটে সরে গেল সেখান থেকে। আবির্ভাব সারা সংস্পর্শে এসে দাঁড়ালো, গলা খাকারি দিয়ে বলল, ছেলে কিন্তু স্পেস তৈরি করে দিয়ে গেল। ছেলে বুঝলো বাবার কষ্টটা, আর তুমি বুঝলে না বউ। সারা হেঁচকি তুলো জোরে। আবির্ভাবের বুক কেঁপে উঠল। দুহাত দ্বারা সামনে ঘুরিয়ে নিয়ে ব্যস্ত গলায় বলল, কি হয়েছে বউ, তুমি কাঁদছো কেন? তারা ফুপিয়ে কেঁদে উঠল এবার। ভেজা গলায় বলল, খুব তাড়াতাড়ি ফিরে আসবো বলে 8 বছর কাটিয়ে দিলেন আমায় ছাড়া। এই 8 বছরের প্রতিটা মুহূর্ত আমার জীবনে ছিল মৃত্যুর সমতুল্য। ছেলে না থাকলে হয়তো শেষ হয়ে যেতাম, মরে যেতাম আমি, আর দেখতে হতো না আপনার বউকে। আবির্ভাব সারার মুখ চেপে ধরল, চোখের পানি চিকচিক করছে। ভেজা গলায় বলল, 8টি বছর ধরে যত্নে পুষে রেখেছি তোমায়। প্রতিটি সেকেন্ডে তোমার আঙ্গুলির স্পর্শে ভেবেছি নিজেকে। ক্ষণে ক্ষণে তোমার অস্তিত্বে ডুবে গিয়ে প্রেমে পড়েছি এক নতুন ভঙ্গিতে, এক নতুন দৃষ্টিতে। তুমি ছিলে আমার অস্তিত্বের এমন এক সুপ্ত অনুভূতি, যা অনুরণিত হতো আমার প্রতিটি চিন্তায়,
আমার দেহের প্রতিটি রক্তবিন্দুতে। আমার বক্ষ পিঞ্জিরায় বন্দিনী এক পাখি হয়ে যেখানে তোমায় সযত্নে রেখেছি, অবিরাম একান্তভাবে যেন তুমি আমার অন্তরের এক অশ্রুধারা, যার আকাঙ্ক্ষায় আমার জীবন স্থির। সারা ফুপিয়ে কেঁদে উঠল। এবার আবির্ভাবকে জড়িয়ে ধরে অস্পষ্ট স্বরে আওড়ালো, আমি আর আপনাকে ছাড়ছি না, কোথাও যেতে দিব না আপনাকে। আমি কোথাও যাব না সুইটহার্ট, 25 বছরের সংগ্রাম শেষ আমার। দুপুরে খাবার টেবিলে উৎসবে মেতে উঠেছে আহসান মঞ্জিল। সারি বেঁধে বসেছে সবাই টেবিলে। খাবার পরিবেশন করছে চায়না বেগম, সানিয়া আর শামীমা। চায়না বেগম সানিয়ার হাত থেকে তরকারি বাটি কেড়ে নিয়ে চোখ পাকে তাকালো, কড়ক গলায় বলল, কতবার বলেছি এ সময় এত ঝুঁকে কাজ করবে না, খেয়ে নিতে বলছি না। আমার খেতে ইচ্ছে করছে না মা। চায়না বেগম তাকালো এবার রেহানের দিকে, মাথায় টোকা দিয়ে বলল, বাপের মতন স্বার্থপর ছেলে, অত্যাসত্ত্বা বউ রেখে নিজে আগে কিছু লজ্জা করে না তোমার? ওফ মা, অফিসের কাজ ছিল, সকালে খাই নাই কিছু। আর তাছাড়া সানিয়া শোনে আমার কথা, আমাকে উল্টো ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। বেশ করে, এবার নিজেও গেল, বউকে ও কয়টা খাইয়ে দাও। ওদিকে চেয়ারে লেগে গেছে চেঁচামেচি। টেবিলে সারা রাগে ফুসফুস করছে। নোরার দিকে রাগে দৃষ্টি নিক্ষেপ করলো, চিৎকার দিয়ে বলল, নোরার বাচ্চা, কতদিন বলেছি আমার হাতে আছে, আমি ভাত মেখে খেতে পারি, তুই আমার খাবার এভাবে চটকে দিলি কেন? নোরা টেবিলের উপর বসেই আছে গোমরা মুখে, আলতো গলায় বলল, তোমার মাখা ভাত তো ঠেট হয়ে গেছিল, এই জন্য মেখে দিয়ে দিই। আবার তর্ক করিস? ছবি এসে মেয়েকে কোলে তুলে নিল, কড়া গলায় বলল, ভাইয়াকে জ্বালাতে বারণ করি নাই আমি, তুমি সব সময় সারাফকে ডিস্টার্ব করো কেন? আমার কথা কেন কানে যায় না তোমার? আবির্ভাব বাধা দিল, শান্ত স্বরে বলল, আহা বাবু সোনা, বকছিস কেন ওকে? ও কি অত বুঝে করেছে? নোরা ঠোঁট উল্চে বলল, তুমি ভালো না মাম্মা, আমি মামুর কাছে যাবো। একদম না, মামা খাচ্ছে এখন, তুমি মামাকে বিরক্ত করবে? করবো না বিরক্ত। আবির্ভাব হাত বাড়িয়ে নোরাকে কোলে তুলে নিল। কোলের উপর বসাতে নোরা দাঁত কপাটি বের করে বলল, তোমার খাবার মাখাতে কি কত হতে মামু, আমি মেখে দিই। ছট করে তাকালো মেয়ের দিকে, খাবার গিলে শান্ত স্বরে বলল, না মামু, নিজে মেখে খেতে পারবে, তোমাকে মাখতে হবে না। আবির্ভাব মৃদু হেসে বলল, আমার অনেক কষ্ট হচ্ছে খাবার মেখে খেতে, সোনা, একটু মেখে দিবে আমায়? নোরার মুখে ফুটলো হাসি। প্লেটের সকল তরকারি একসাথে করে আলতো হাতে সকল ভাত চটকে মেখে দিল। ছোট ছোট হাতে খাবার তুলে ধরলো। আবির্ভাবের মুখের সামনে হিহি করে হেসে বলল, কে নাও মাম্মু। আবির্ভাব নিদিদে খাবার মুখে পুড়ে নিল। সঞ্জনা অভিমানী স্বরে বলল, তুমি আমার ছেলেটাকে কেড়ে নিলে আমার থেকে মামুনি। নোরা খিলখিল করে হেসে বলল, এটা তোমার তেলে না। অভি খাবার মাখতে মাখতে বলল, তাহলে আমার মাকে আমি কার ছেলে? নোরা ভাবলো কিছু সময়, ফিক করে হেসে বলল, তুমিও না আমার তেলে। তাহলে তো আমাকে খাইয়ে দিচ্ছ না কে তুমি? নোরা এক লোকমা খাবার ধরলো অভিকের সামনে। অভিক খানিক হেসে খাবার মুখে তুলে নিল। সাদেক আহসান খাবার না খেয়ে দেখছে তার ভরা সংসারকে। এত সুখ আনন্দ হয়তো এতদিনে নষ্ট হতো না, সুখে থাকতো সবাই। তাদের লোভের কারণে এতদিনটা সাফার করতে হয়েছে তাদের। দুপুর গড়িয়ে বিকেল, রোদের উত্তপ্ত তেজ কমেছে অনেকটা। আবির্ভাব অস্থির, মন ছুটছে কাঙ্ক্ষিত স্থানে। গাড়ি ড্রাইভ করছে অয়ন, পাশের সিটে বসার ছবি, ব্যাক সিটে অবস্থান নোরা, আর সারাবের পেছনের সিটে বসেছে সারা আর আবির্ভাব। দীর্ঘ সময় পথ পাড়ি দেওয়ার পর গাড়িটি এসে থামলো গুলশান লেক পার্ক কবরস্থানের সামনে। আবির্ভাব গাড়ির দরজা খুলে নিচে নেমে দাঁড়ালো। গাড়ি থেকে একে একে নিচে নেমে দাঁড়িয়েছে সবাই। আবির্ভাব পাঞ্জাবির হাতে গুটিয়ে জুতা খুলে বাইরে রাখলো। ছেলের পাশে জুতা খুলে দিয়ে আঙুল ধরে ভেতরে প্রবেশ করলো। এক পা দুপা করে এগিয়ে গেল কবরস্থানের মাঝ বরাবর। 8 বছর বদলেছে অনেক কিছু। নেম প্লেটে শ্যাওলা পড়েছে, বাঁধানো কবরে অস্পষ্ট লেখা নাম চোখে পড়লো আবির্ভাবের। কলিজা কেঁপে উঠল, চোখ বেয়ে গড়িয়ে পড়লো অস্ত্র, কুপিয়ে কেঁদে ফেলল। সারাপ তাকালো বাবার পানে। সারা আর ছবি দাঁড়িয়েছে খানিক পেছনে। ছবির কোলে নোরা ছটফট করছে সারাবের কাছে আসার জন্য। আবির্ভাব কবর জিয়ারত সারলো, হাঁটু গেড়ে বসলো এবার শেখরের কবরের পাশে।
চোখ বেয়ে ঝরছে অবিরত অশ্রু। ভেজা গলায় বলল, শেখর, 9টা বছর ভাইকে ছাড়া একা আছিস, অন্ধকারে থাকতে না তোর খুব ভয়? ফিরে আয় না সোনা, বল না কোন ওষুধের খেলে আমি অতীতে ফিরে যেতে পারবো, তোকে আবার আমি ছুতে পারবো। তোর বোকা বোকা কাজগুলো আমি ভীষণ মিস করি, চলে আয় না আবার আমার কাছে। আবির্ভাব ডুকরে কেঁদে উঠল। এবার মাথা ঠেকালো বাঁধানো কবরের রেলিংয়ে। সারাবের চোখে পানি। বাবার সম্পর্কে সে সম্পূর্ণ অবগত। মায়ের মুখে শেখরের গল্প শুনেছি বহুবার। বাবার কাঁধে আলতো হাত রাখলো। আবির্ভাব মাথা তুলে তাকালো ছেলের পানে। সারাব আলতো হাতে বাবার চোখে পানিটুকু মুছিয়ে দিল। পাশের কবর থেকে ভেসে আসলো কান্নার আওয়াজ। আবির্ভাব উঠে দাঁড়ালো। অয়ন কাঁদছে, যেবার কবরের পাশে দাঁড়িয়ে হাউ মাউ করে কাঁদছে। আবির্ভাব শ্বাস চালো। এবার ক্ষীণ গলায় বলল, আবার ফিরে আসবেন মিস হিমি? রাতের শহরে অসহায় পথচারীদের দুঃখে পাশে দাঁড়ানোর জন্য হলেও আবার আসবেন, অন্য রূপে অন্যভাবে হলেও আসবেন। একটা চাওয়া থাকবে আপনার কাছে, আমার শেখরের হাত ধরে আসবেন। ভালো থাকবেন মিস হিমি, দেখা হবে একদিন ওপারে। কবর জিয়ারত সেরে বাইরে বের হলো সবাই। নোরা হাত পা ছড়িয়ে কাঁদছে। অয়ন মেয়েকে বুকের সাথে আগলে নিয়ে শান্ত করার চেষ্টা চালাচ্ছে। ব্যর্থ অয়ন। নোরার কান্নার গতি ক্রমশ বেড়েই চলেছে। সারাপ এসে দাঁড়ালো অয়নের পাশে। শান্ত স্বরে বলল, ওকে আমার কাছে দাও মামু। তুমি সামলাতে পারবে না বাবা? পারবো, দাও আমাকে। অয়ন নোরাকে এগিয়ে দিল সারাপের দিকে। সারাপ কোলে নিতে নোরার কান্নার আওয়াজ কমলো খানিক। অয়ন তবদা খেলো, ছবির ঠোঁট টিপে হাসছে। সারাপ নোরার চোখে পানি আলতো হাতে মুছে দিতে নোরার কান্না থামলো একেবারে। আবির্ভাব মুখে প্রশান্তির হাসে ঘাড় ঝুঁকলো সারার দিকে। দুষ্টমির ছলে পড়ল, আবির্ভাব চৌধুরী আর তার মামুর মেয়ের চ্যাপ্টার ক্লোজ। এখন পরবর্তী প্রজন্ম দেখবে আমার ছেলে আর তার মামুর মেয়ের চ্যাপ্টার। সারা ঠোঁট বাঁকে তাচ্ছিল্যের স্বরে পড়ল, আমার ভাইয়ের মেয়ে 2 দিন পর পাত্তা দেবে না আপনার ছেলেকে। সেটা সময় আসলে দেখা যাবে। সারাভ আমার ছেলে, ও ঠিক পারবে মানিয়ে নিতে। সারার বুকের উপর হাত পুজে ফেংচি কেটে পড়ল। অপেক্ষায় থাকলাম। আবির্ভাব শব্দ করে হাসল। সারাকে বুকের সাথে আগলে নিয়ে পড়ল। কোনো চ্যাপ্টার ক্লোজ হবে না, পুরনো নতুন সবই চলবে। চলো বউ, প্রেমের রংমাখা ভেলায় অতীতের সব জ্বালা যন্ত্রণা ভাসিয়ে দেই দূর দূরান্তে। চলো হৃদয়ের নীরব বন্দরে ভিড়ে তোমার হাত ধরে হারিয়ে যাই স্বপ্নের অবিরাম ঢেউয়ে। দুপুর গড়িয়ে বিকেল। সূর্য মাথার উপর হেলে পড়েছে পশ্চিম দিগন্তে। পরপর কয়েকটা মিটিং সেরে বেশ ক্লান্ত আবির্ভাব ক্লায়েন্টের সাথে জড়িয়ে আলোচনা সেরে বাসার উদ্দেশ্যে বের হলো। হাতে যতটুকু সময় আছে ছেলে বউয়ের সাথে কাটাবে বলে। কাল বিকেলেই হলে পাড়ি দিতে হবে কানাডা। ব্যবসা জরুরি কাজের জন্য থাকতে হবে প্রায় 15 দিনের মতন। পার্কিং লটে পরপর গাড়ি সাজানো। আবির্ভাব অফিসের নিচে এসে ড্রাইভারকে কল করলো। এখন আর আগের মতো গাড়ি ড্রাইভিং করতে করে বাসে ফিরতে মন চায় না। ড্রাইভার হমিতমি করে গাড়ি নিয়ে বের হলো। আবির্ভাব ব্যস্ত পায়ে উঠে বসলো ব্যাক সিটে। গাড়ির ভেতর এসি চলছে। আবির্ভাব এসি বন্ধ করে জানালাগুলো খুলে দিল। প্রকৃতির স্বচ্ছ হাওয়া তার মন প্রাণ জুড়িয়ে দিতে সক্ষম এখন। অফিস ছাড়িয়ে কিছুটা পথ পাড়ি দিতেই চোখ আটকালো আইসক্রিম পার্লারের দিকে। আবির্ভাব মৃদু হাসলো। এবার ছেলে কম বয়সে বেশ ম্যাচুরেট, বাচ্চাদের মতো এটা ওটা আবদার করে না। তবে তার আদরের ভাগ্নি গাল ফুলিয়ে বসে থাকবে বাসায় ফেরার সময় কিছু কিনে না নিয়ে গেলে। ড্রাইভারকে আদেশ ছিল দোকানের সামনে গাড়ি দাঁড় করাতে। আবির্ভাবের আদেশ অনুযায়ী ড্রাইভার আইসক্রিম পার্লারের কোল ঘেঁষে গাড়ি দাঁড় করালো। গাড়ির স্টিয়ারিং থেকে হাত সরিয়ে মৃদু স্বরে জিজ্ঞেস করলো, স্যার কোন ফ্লেভারের আইসক্রিম আনবো? আবির্ভাব মুহূর্তে জবাব দিল, তুমি বসো, তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি। ঠিক আছে স্যার। আবির্ভাব ভেতরে ঢুকে নোরা আর পছন্দের সকল আইসক্রিম চকলেট কিনে নিল। ফের পা বাড়লো বাসার উদ্দেশ্যে। কয়েক মিনিটের পরে ব্যবধানেই গাড়ি এসে থামলো আহসান মঞ্জিলের গেটের সামনে। গেটের পাশে চেয়ারের উপর জড়সড় হয়ে বসে আছে লতিফ মিয়া, হাঁপাচ্ছে অনবরত। আবির্ভাব গাড়ির ভেতর থেকে মাথাখানিক বের করে দিয়ে তাকালো লতিফ মিয়ার দিকে। লতিফ মিয়া হেলে পড়েছে খানিক, দেখে বোঝা যাচ্ছে শরীরের অবস্থা তেমন ভালো না। আবির্ভাব ব্যস্ত পায় নিচে নেমে দাঁড়ালো, হাঁটু গেড়ে বসে লতিফ মিয়ার সামনে। কাঁধে হাত রেখে আলতো স্বরে ডাকলো, মামা। লতিফ মিয়া সোজা হয়ে বসলো, চট করে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। হ্যাঁ বাবা বলো। শরীর বেশি খারাপ কি মামা? না আমি ঠিক আছি একদম। বয়স হয়েছে তো এখন আর আগের মতো এনার্জি পাই না, এর জন্য ঘুমিয়ে পড়েছিলাম। আবির্ভাব আপাত মস্তক পরক করলো লতিফ মিয়ার। চামড়া কুচকে গেছে
ঝুলে, মাথার বাজ বরাবর চুলগুলো নেই বললেই চলে, যা আছে সবাই মুক্তোর রং ধারণ করেছে। মুখের দাঁতগুলো পড়েছে প্রায় সবই, যার দরুন স্বর স্পষ্ট হয় না। আবির্ভাব দীর্ঘশ্বাস ছেড়ে তপ্ত স্বরে বলল, উঠো মামা, এসো আমার সাথে। কোথায় বাবা? বাসার ভিতরে। আজ থেকে তোমাকে গেটের পাশে বসে থাকতে হবে না, তুমি আমাদের সাথে বাসার ভিতরে থাকবে। লতিফ মিয়া ঘোর আপত্তি জানল, বেগে বসলো খানিক। সে কিছুতে কাজ ছেড়ে দিতে পারবে না, এই কাজের উপরই তার সংসার চলে। ছেলেগুলো বিয়ে করে আলাদা সংসার পেতেছে, মুখে দুটো কথা বলে না, সেখানে পেটের ভাত দাও তো দূরের কথা। আবির্ভাব যেন বুঝলো লতিফ মিয়ার মনের কথা, মৃদু স্বরে বলল, মামিকে নিয়ে আসবো বাসায়, তোমরা দুজনেই থাকবে আমাদের সাথে। কিন্তু কোনো কিন্তু না মামা, এসো তো। আবির্ভাবের জোরাজুরিতে এর কাছে হার মানতেই হলো লতিফ মিয়াকে। পা বাড়ালো আবির্ভাবের সাথে, সদর দরজার পাশে এসে বেল বাজালো কয়েকবার। আবির্ভাব দরজা খুললো তৎক্ষণাৎ। দরজার ওপাশে দাঁড়ো লাখ টকটকে বেনারসি পরিহিত নোরা, মাথায় জরি সুতোর কাজ করা জর্জেটের ওড়না। আবির্ভাবের দিকে তাকিয়ে মুখে হাত ঠেকে লাজুক হাসলো নোরা। আবির্ভাব তাকিয়ে আছে ভাগ্নির দিকে, চোটে লেপটে আছে প্রশান্তির হাসি। হাঁটু গেড়ে বসলো নোরার পাশে, আদুরের স্বরে বলল, এটা কে? বাসায় পরীর বাচ্চা ঢুকলো কি করে? নোরার হাসি যেন বাদ সাধ না, শব্দ করে হেসে বলল, আমি পরের বার্তা না মামু, আমি নয়া। ও, এটা আমার নোরা মামুনি? হ্যাঁ, তোমার তাতে কথা বলবো না, তুমি চিনলে না আমায়। চিনেছি তো আমার মাকে, আমার মা তো একদম পরীর মতো সুন্দর। তবু কথা বলো না তুমি, আর তো কেড়ে মানো নাই তো আমার জন্য। আবিরব চট করে তাকালো হাতের দিকে। লতিফ মিয়ার সাথে কথা বলতে গিয়ে আইসক্রিম গাড়ির ভেতরে রেখে এসেছে, ঝিপায় কামড় দিয়ে বলল, এনেছি মাম্মা, তুমি দাঁড়াও, এখন এনে দিচ্ছি তোমায়। আবিরব উঠে যেতে নিলেই ড্রাইভার এসে আইসক্রিমের প্যাকেট ধরিয়ে দিল আবির্ভাবের হাতে। নোরার চোখ মুখ চকচকে হয়ে উঠছে অনেকটা। মামুর হাতে সকল আইসক্রিম চকলেট তার হবে সেটা সে জানে। মুচকি এসে এগিয়ে গেল আবির্ভাবের পাশে, আলতো স্বরে বলল, দেখো মামি, আমি বউ তার দিনে সুন্দর লাগে না আমায়? আবির্ভাব চট করে নোরাকে কোলে তুলে নিল, আদুরের স্বরে বলল, অনেক সুন্দর লাগছে আমার মাম্মাকে। তুমি কি জানো নোরা কষ্ট পেয়েছে? কেন মাম্মা কষ্ট পেয়েছে কেন? অনেক। মাম্মা বলেছে আমাকে বিয়ে দিয়ে এ বাড়ি দূরে থেকে পাঠিয়ে দেবে। মাম্মাকে বকে দিব আমি মা, নোরাকে কোথাও যেতে দিব না, নোরা এ বাড়িতে থাকবে সারা জীবন। তাহলে আমার বিয়ে হবে কোথায়? তোমাকে বিয়ে দিব না, তুমি থাকবে মামুর কাছে। না, আমি বিয়ে করব। আচ্ছা, নোরা যখন অনেক বড় হবে তখন বিয়ে দিব, কেমন? না, আমি আদৌ বিয়ে করব। তুমি কয়নই বিয়ে দাও আমায়, তুমি এখনই বিয়ে দাও আমায়। এখন বর পাবো কোথায় মাম্মা? আর একটু বড় হলেই বিয়ে দিব তোমায়। বলো আতে তো। কোথায় বর মাম্মা? তারাপ, আমি তারাপকে বিয়ে করব। আবির্ভাব যেন থতমত খেলে এবার খুকুক কাশি উঠে গেল, কথা হারিয়েছে। ততক্ষণ অয়ন, ছবি, সারা এসে দাঁড়িয়েছে পাশে। ছবি মেয়েকে থমকালো চড়ে, ব্যস্ত হাতে আবির্ভাবের কোল থেকে নোরাকে নিজের কাছে টেনে নিল, রাগীর স্বরে বলল, এসব কি কথাবার্তা? সারাপ তোমার বড় ভাই, আর কখনো এসব বলবে না। নোরা ঠোঁট উল্টালো, সবার দিকে তাকালো চোখ ঘুরিয়ে। কেউ কিচ্ছু বলছে না। নোরা ঠোঁট ফুলিয়ে কেঁদেই ফেলে এবার। মায়ের কোলে হাত পা ছুটছে, মাথার ওড়নাটা নিচে ছিটকে পড়লো। অয়ন আটকাতে আসলে ছবি চোখ পাকালো, রাগী গলায় বলল, একদম আদর করতে আসবে না, এতটুকু বয়সে এসব কি কথাবার্তা? এক্ষুনি ওদের সম্পর্কটা মাথায় ভালোভাবে ঢুকিয়ে দিতে হবে। বড় হয়ে মাথায় এইসব ঘুরঘুর করুক, আমি চাই না সেটা। অয়ন থামলো সেখানে, মিহিস্বরে বলল, আমি চাই এখনই ঠিক হোক, ভাইকে ভাই হিসেবে দেখুক। সারা এগিয়ে আসলো ছবির পাশে, দুহাত পেতে নোরাকে কোলে তুলে নিল। শাড়ির আঁচল দিয়ে মুছে দিল নোরার চোখের পানি। কপালে আলতো চুমো এঁকে দিয়ে তাকালো ছবির পানে, রাগী স্বরে বলল, ওকে এসব বোঝে? বকা দিতে হলে তোমার ভাইয়ের ছেলেকে গিয়ে দাও, সে সব সময় এসব বোঝায় ওকে। তারা ওকে এসব শেখায় না আপু, তোমার ভাইয়ের মেয়ে ইচড়ে পাকা, সারাদিন ওর মাথায় এসবই ঘোরে। তুমি আবার আমার নোরাকে দোষ দিচ্ছ, ওকে একদম দোষারোপ করবে না। তোমার ফাজিল ভাইয়ের ছেলের সাথে আমার ভাইয়ের মেয়ের বিয়ে আমি সারহা কখনো হতে দিব না।
ছবি এবার রেগে গেল ভীষণ, কোমরে 2 হাত ঠেকিয়ে পড়ল। যাও যাও, তোমার ভাইয়ের মেয়েকে আমার ভাইয়ের ছেলে 2 আঙুল দিয়েও গোনে না। আবির্ভাব অয়ন তাকিয়ে দেখছে দুজনের ঝগড়া। ছবি অয়নের হাত চেপে ধরে নিজের কাছে টেনে নিল, রাগী গলায় বলল, আপনার বোনকে চুপ করতে বলুন। আমি কিন্তু ভীষণ রেগে যাচ্ছি। আমার ভাইয়ের ছেলের নামে আমি আর একটাও বাজে কথা শুনতে রাজি নই। অয়নের গলার স্বর বেরোচ্ছে না, মুখ পড়েছে যেন মাইনকা চিপায়। আবির্ভাব ধীরে ধীরে এগিয়ে গেল সারার পাশে, নোরাকে কোলে তুলে নিয়ে তাকালো সবার দিকে, জোরে জোরে শ্বাস টেনে পড়ল, তোমাদের চিন্তাধারায় সে ঘুরে বালি। আমার নোরা যা চাইবে তাই হবে। আমি বিয়ে দিব আমার নোরাকে। নোরার কান্না থামলো নিমিষে। আবির্ভাবের মুখে পরপর চুমু দিয়ে বলল, তুমি আমার লক্ষ্মী মামু, চলো ওদের কাছে থাকবো না, আমরা উপরে তলে যাই। আচ্ছা মাম্মা চলো। আবির্ভাব নোরাকে কোলে নিয়ে উপরের দিকে হাঁটা শুরু করলো। অয়ন ছোট টিপে হাসছে। সারা রাগে দৃষ্টি নিক্ষেপ করে আবির্ভাবের যাওয়ার পানে যে ছবি হাতের কাছে থাকা ফ্লাওয়ার বাস থেকে ফুল তুলে নিয়ে ছুঁড়ে মারলো অয়নের গায়ে। রাগে হনহনিয়ে উঠে গেল উপরে। অয়ন বুঝলো বইয়ের রাগের কারণ, মান ভাঙাতে ছুটল পিছে পিছে। সন্ধ্যা আজানের পরপরই সারা বই খাতা নিয়ে বসেছে হোমওয়ার্ক সারতে। দুষ্টমোর সাথে সাথে পড়াশোনা বেশ মনোযোগী সারা। ক্লাসে বরাবরই প্রথম। স্পোর্টস, গান, নাচ সব কিছুতে সমাতালে পারদর্শী। ছেলেকে নিয়ে গর্বের শেষ নেই আবির্ভাবের। রুমে ঢুকে নোরাকে নামিয়ে দিল বিছানায়, হাতে ব্লেজার সোফার উপর রেখে ছেলের পাশে গিয়ে বসল। ছেলেকে নিজের কাছে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে কপাল আলতো চুমু এঁকে দিল। নোরাকে টেনে এনে কোলের উপর বসালো, মৃদু স্বরে ডাকলো, বাবা সারাব, একটা গিফট আছে তোমার জন্য। সারাবের এসবে আগ্রহ নেই বললেই চলে, তবে বাবার এক্সাইট দেখে অতি আগ্রহের সহিত বলল, কি বাবা? আবির্ভাব পকেট থেকে বের করলো ব্লু কালারের 2টো বক্স খুলে ধরলো সারাবের সামনে। সারাব তাকালো বাবার পানে। বক্সে রাখা 2টো চকচকে ডায়মন্ডের রিং। আবির্ভাব মৃদু হেসে ছোট্ট রিংটা সারাবের হাতে তুলে দিল। নোরার গুলুমুলু হাতে নিজের কাছে টেনে নিয়ে অনামিকা আঙুল দেখিয়ে বলল, পরিয়ে দাও রিং। সারাব কোনো প্রশ্ন করলো না, অবলীলায় নোরার আঙুলে পরিয়ে দিল ডায়মন্ডের রিং। নোরা বেজায় খুশি, আঙুল উল্টে পাল্টে দেখে তাকালো আবির্ভাবের পানে। আবির্ভাবের দিকে আরেকটু সরে গিয়ে বলল, টুনটুলিং মামু, কিন্তু পাপা বলেতে কেউ গিফট দিলে তাকে রিটার্ন গিফট দিতে হয়। তাহলে আমাকে গিফট দিল, আমি তো কিচ্ছু দিলাম না। আবির্ভাব নোরার মুখে চুমু এঁকে দিয়ে বলল, তুমিও গিফট রিটার্ন করবে মাম্মা? অন্য বক্সের রিং নোরার দিকে এগিয়ে দিয়ে বলল, ধরো এটা সারাবকে তুমি পরিয়ে দাও। নোরা হাসি মুখে তুলে নিল রিং, সারাবের আঙুলে পরিয়ে দিয়ে নিজে হাততালি দিল, উৎফুল্ল গলায় বলল, কি মজা, আমি তালাবকে লিঙ্ক বলিয়ে দিয়েছি। আবির্ভাব চেপে ধরল নোরার মুখ, ফিসফিসিয়ে বলল, কাউকে বলবে না এসব, এটা সিক্রেট বুঝছো, কাউকে বলা যাবে না, সবাইকে বলবে আমি দিয়েছি, কেমন? নোরা ঘাট দুলিয়ে বলল, আচ্ছা। সারা রুমে ঢুকেছে এবার, রাগে হিসিস করছে, কথা বলল না আবির্ভাবের সাথে। সোফার উপরে ফেলে রাখা আবির্ভাবের অগোছালো ব্লেজার হাতে তুলে নিয়ে পা বাড়ালো ওয়াশরুমের দিকে। নোরা আদো আদো স্বরে ডাকল, পপি দেখো আমার হাতে টুন্ডুর। সারা তাকালো নোরার দিকে, খানিক এগিয়ে এসে নোরার হাতে রিং উল্টে পাল্টে দেখে নিল, ক্ষীণ এসে সুথল। কে দিল মাম্মা? নোরা তাকিয়ে আছে মামার দিকে। আবির্ভাব মাথা দুলিয়ে বারণ করতে বলছে। নোরা হাত তুলে আবির্ভাবকে দেখিয়ে বলল, মামু দিতে টুন্ডুর লাগে না? সারা মুচকি এসে জবাবে বলল, অনেক সুন্দর লাগছে মাম্মা। দেখো তালাবকেও দিয়েতে। সারা তাকালো এবার ছেলের দিকে। সারা গভীর মনোযোগ দিয়ে হোমওয়ার্ক করছে। সারার মুখে হাসি ফুটলো এবার। বিছানায় পা তুলে উঠে বসলো। সারাবের সকল খাতা উল্টে পাল্টে দেখে বলল, হোমওয়ার্ক শেষ হয়নি বাবা? সারা লেখায় গভীর মনোযোগ রেখে বলল, হয়েছে মাম্মা, আর একটু। শেষ করো দ্রুত, সন্ধ্যার নাস্তা করতে হবে। আচ্ছা। সারা বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমের দিকে পা বাড়ল। আবির্ভাব গেল পিছু পিছু। ওয়াশরুমের দরজা পিঠ দিয়ে ঠিকই আটকে দিল। সারা শাড়ির ভাঁজে মেয়েদিন উন্মুক্ত পেঁচে হাত দিয়ে আঁকড়ে ধরল। নিজের একদম সংস্পর্শে টেনে এনে আদরের স্বরে বলল, কি হয়েছে বউ, কথা বলছো না কেন আমার সাথে? ছাড়ুন আমায়, কাজ করতে হবে। সারাদিন পর বাসায় আসলাম,
এখনো কাজ করবে? আমাকে একটু সময় দিবে না বুঝি? স্যার অভিমানী স্বর, চোখ অশ্রুতে টইটুম্বর, ধরা গলায় বলল, আপনার তো লাগবে না আমাকে। এত বছর পর এসেছেন আমার কাছে, অথচ দুদিন থাকতে না থাকতেই আপনার বড্ড তাড়া আবার দূরে চলে যাওয়ার। যান না চলে, আমি আটকাবো না। একেবারে বিয়ে করে কানাডা সেটেল হয়ে যান, সিটিজেন তো নেওয়াই আছে। আবির্ভাব মুচকি হেসে সারাকে বুকে আগলে নিল। সারা নিজেকে ছাড়াতে ছটফট করছে। আবির্ভাব মানল না সারার বারণ, বুকের সাথে শক্ত করে চেপে ধরে মৃদু স্বরে বলল, ওখানকার বিজনেসের নাজেহাল অবস্থা বউ। 15টা দিন মাত্র, আমি সব ঠিক করে দ্রুত ফেরার চেষ্টা করব। আমি বিশ্বাস করি না আপনাকে। আপনি দ্রুত ফিরবেন বলে 8টা বছর একা করে দিয়েছিলেন আমায়। না। বইয়ের ধরা গলা আবির্ভাবের হৃৎপিণ্ড ভেঙে চুরে খণ্ড বিখণ্ড করে দিচ্ছে। মোলায়েম স্বরে বলল, তুমি যাবে আমার সাথে? চলো না যাই দুজন। তাছাড়া বিয়ের পর তো দুজনের কোথাও যাওয়া হয়নি সেভাবে। সারাফের স্কুল মিস হয়ে যাবে, এখন আর কি ঘোরাঘুরির সময় আছে? সারাফ থাকবে বাসায়, আমরা দুজনে যাব। না, আপনার ছেলে যে দুষ্টু, বাড়ির সবাইকে আধামারা করে ফেলবে। এখানে সবাই আছে ওকে দেখে রাখার জন্য। আর তাছাড়া তুমি যেভাবে বলো, ছেলে আমার মোটেই অতটা দুষ্টু না। সারাফ মন খারাপ করে যদি? করবে না, আমার ছেলে যথেষ্ট ম্যাচুরিটি। কি বলো, 2টো টিকিট কাটি? কিন্তু কোনো কিন্তু না বউ, কাল তুমি আমার সাথে যাচ্ছ, এটাই ফাইনাল। সারা মৃদু হেসে আবির্ভাবের বুকে মাথা রাখলো, ক্ষীণ স্বরে বলল, ঠিক আছে। গড়িতে সময় 8:45। সারা লাগেজ গুছিয়ে নিল সবগুলো। সন্ধে 7টার ফ্লাইট তাদের কানাডা যাওয়ার। ঘড়ির দিকে তাকাতে বিরক্ত চোখে মুখে লাগেজ ফেলে রেখে গলা উঁচিয়ে ডাকল, সারাফ কোথায় বাবা? দ্রুত এসো, স্কুলের সময় হয়ে এসছে, এক্ষুনি বের না হলে লেট হয়ে যাবে। সময় কাটলো আরো কয়েক মিনিট। সারাবের দেখা নেই। সারা পায়ের জুতোর ফিতা ভালোভাবে আটকে নিয়ে হাঁটা শুরু করলো। আয়নের রুমের দরজার সামনে এসে টোকা দিল কয়েকবার। ভেতর থেকে ছবি ব্যস্ত স্বর শুথল, কে? ভিতরে এসো, দরজা খোলা আছে। সারা ঢুকলো ভেতরে। রুমে আশেপাশে তাকিয়ে নিল ভালোভাবে। সারা এখানেও নেই। বিছানায় স্কুল ড্রেস পরে বসে আছে নোরা। ছবি কোর্টে যাওয়ার জন্য রেডি হচ্ছে। এগিয়ে আসলো সারার পাশে, হাতের ঘড়ি আটকে নিয়ে শুথল, কিছু বলবে আপু? দেখো না 9টা বাজতে চললো, সারাফ এখনো স্কুলে যাওয়ার জন্য রেডি হলো না। আমি ভাবলাম তোমাদের রুমে এসছি, এজন্য ডাকতে আসলাম। দেখো, হয়তো বড় ভাইয়ের রুমে আছে, আর ওকে নিয়ে অত চিন্তা করো না তো। ওর টাইম সেন্স যথেষ্ট ভালো, দেখবে 2 মিনিটে রেডি হয়ে যাবে। আচ্ছা দাঁড়াও, দেখে আসি ভাইয়ের রুমে আছে কিনা। সারা রুম থেকে বের হতে নিলে নোরা পিছু ডাকলো, আলতো স্বরে বলল, আমি তোমার তাতে দেব পপি। সারা মুচকি হেসে ভাইয়ের মেয়েকে কোলে তুলে নিল, পা বাড়ালো এবার অভিকের রুমের দিকে। দরজা আলতো টোকা দিতে আপনা আপনি খুলে গেল। রুমে ঢুকতে নোরা উৎফুল্ল গলায় বলল, বড় পাপ্পা। অভিক ওয়ালেট পকেটে ভরে তাকালো নোরার দিকে, মুখে ফুটলো হাসি। নোরার কাছাকাছি এসে বলল, আমার মা কি দেখতে এসেছে আমাকে? না, আমি ছাড়াবকে খুঁজতে এতেছি তোমার সাথে আমার আগে। তুমি কাল আমায় ভালোবাসতো নাই, দেখা করতেও আতো নাই। অভিক নোরার সামনে খানিক ঝুঁকল, 2 কান ধরে বলল, বড় বাবা অনেক বড় অন্যায় করে ফেলেছে মাম্মা। কাল বাসায় ফিরতে ফিরতে 1টা বেজে গিয়েছিল। তখন তো আমার নোরা ঘুমিয়ে গিয়েছিল, এজন্য আর দেখা করতে যায় নাই। এখন তো যেতাম আমার নোরাকে দেখতে। সত্যি তো? একদম সত্যি মাম্মা। তাহলে ঠিক আছে। অভিক সোজা হয়ে দাঁড়ালো এবার। সারার দিকে তাকিয়ে বলল, কিছু বলবি বোনো? কিছু হয়েছে? সারা জবাবে বলল, সারাফ এসছে ভাইয়া? আমি তো দেখিনি। বেলকনি থেকে শব্দ আসছে কথা বলার। ওখানে দুটোতে মিলে মনে হয় কিছু করছে। আজ দেখি। অভিক আর সারা বেলকনির দিকে হাঁটা শুরু করলো। বেলকনির দরজায় পা রাখতেই চমকালো ফিসন। যারা ফ্লোরে বসে কাঁদছে, সারা পাশে বসে কিছু একটা করছে। সারা উচ্চ স্বরে ধমকালো এবার সারাবকে। ছোট্ট সারাবের হৃদয় কম্পিত। মায়ের এমন ধমকে হৃৎপিণ্ড থমকে যাওয়ার মতো অবস্থা। চট করে ঘাড় ঘুরে তাকালো মায়ের পানে। সারা ততক্ষণে নোরাকে অভিকের কোলে তুলে দিল। সারাবের ডান হাত শক্ত করে চেপে ধরে টেনে তুলে বসালো। রাগের স্বরে বলল, জারাফকে মেরেছো তুমি?
সারাপ খাড় ঘুরিয়ে তাকালো জারাফের দিকে, ফের মায়ের দিকে তাকিয়ে মাথা দুই দিকে দুলিয়ে বোঝালো সে মারে নাই। সারাপ বিশ্বাস করলো না ছেলের কথা, রাগ দেখিয়ে বলল, মিথ্যা বলবে না শারাফ, তুমি না মারলে ও কাঁদছে কেন এভাবে? আমি মারিনি মাম্মা, যারা হোমওয়ার্ক করে নাই, ম্যামের বোকা খাওয়ার ভয়ে এখনই কাঁদছে এভাবে, তাই আমি দ্রুত ওর হোমওয়ার্ক লিখে দিচ্ছিলাম। সারা তাকালো খাতার দিকে, সত্যি সারাপ হোমওয়ার্ক করছিল। অভিক বিরক্ত ভরা গলায় বলল, তুই বড্ড খিটখিটে হয়ে গেছিস বনো, শুধু শুধু ছেলেটাকে বোকা দিস। সারার কণ্ঠস্বর নরম করলো, এবার মোলায়েম স্বরে বলল, হোমওয়ার্ক করে দেয়া শেষ হয়েছে বাবা? মাম্মা। তাহলে এক্ষুনি গিয়ে রেডি হয়ে নাও, স্কুলে যেতে দেরি হয়ে যাবে। ঠিক আছে মাম্মা। স্কুলে টিফিন টাইম। সারা বই খাতা গুছিয়ে রেখে বন্ধু মিহালের সাথে দ্রুত বের হলো ক্লাসরুম থেকে। এই সময় স্কুলের ভেতর 10 মিনিটের জন্য আইসক্রিমওয়ালাকে ঢুকতে দেওয়া হয়। দেরি করে গেলে আইসক্রিম কেনা হবে না, আর এইসব আইসক্রিমে তার মোটেও আগ্রহ নেই। তবে তার মামুর মেয়ে আইসক্রিম না পেলে মন খারাপ করে বসে থাকবে। মামুর মেয়ে মন খারাপ মোটে সহ্য হয় না সারাপের। ফিল্ডে আসতে চোখে পড়ল লম্বা লাইন আর সাথে হইচই। এত হইচয়ের সত্যি প্রিন্সিপালের কানে গেলে এখনই আইসক্রিমের গাড়ি বাইরে বের করে দিবে। তার আর কেনা হবে না আইসক্রিম। এক ছুটে লাইনে গিয়ে দাঁড়ালো। পেছনে দাঁড়ালো মিহাল, তপ্ত গরম তার উপর ঠেলাঠেলি। সারা বিরক্ত হয়ে লাইন ছাড়লো সোজা সবার সামনে গিয়ে দাঁড়ালো আইসক্রিম কিনতে। বাকিরা চটে গেল এবার ভীষণ। সারাবের ক্লাসমেট নাশাদ রাগী গলায় বলল, সিটিং বাস, তুই সবার সামনে গেলি কেন? দেখছিস না আমরা কখন থেকে লাইনে দাঁড়িয়ে আছি? তো তোরা দাঁড়িয়ে থাকলে আমাকেও দাঁড়িয়ে থাকতে হবে কেন? আবিয়ান সৌরভ যদি অপেক্ষা করে না কিছুর জন্য। নাশাদ রাখলো এবার ভীষণ। সারাবের শার্টের কলার চেপে ধরে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। প্রু হেসে পড়ল, লাইনে দাঁড়িয়ে তবে আইসক্রিম নিবি? সারা পড়েছে নিচে, ইটের টুকরো মাথায় লেগে কেটেছে অনেকখানি। সাদা শার্টে রক্ত গড়িয়ে পড়লো। তবে সেদিকে তোয়াক্কা না করে নাশাদ টেনে হিসড়ে লাইন থেকে দূরে সরিয়ে আনলো। গলা টিপে ধরে হাঁটু দিয়ে পেটে আঘাত করলো বেশ কয়েকবার। মিহাল এসেছে, যুক্ত হয়েছে সারাবের সাথে। টিফিনে বাসা থেকে আনা চাউমিন সবে মাত্র খেয়েছিল নাশাদ। সারাবের এহেন আক্রমণে গড়গড়ি বমি করে দিল। সারাব ছাড়লো এবার নাশাদকে। কপালের রক্ত হাত দিয়ে মুছে আইসক্রিম কিনে নিল 3টা। শ্বাস ছেড়ে পা বাড়ল নোরার ক্লাসের রুমের দিকে। ততক্ষণ নোরা বাইরে বের হয়ে এসেছে। জারাফের হাত ধরে এগিয়ে আসছে সারাবের দিকে। সারাবের রাগ যেন বাদ সাধল না এবার। চোখ মুখের রং পরিবর্তন ঘটল। সারাবকে চোখে পড়তে নোরা জারাফের হাত ছেড়ে সারাবের পাশে এসে দাঁড়ালো। আলতো স্বরে বলল, তুমি আইসক্রিম কিনে এনে তো আমার জন্য? সারাব রাগে ফুসছে, হাতের আইসক্রিম ছুঁড়ে ফেলে দিল দূরে। তপ্ত নিঃশ্বাসে বলল, আমার চোখের সামনে থেকে সরে যান ওরা। নোরা কাঁদো কাঁদো মুখ করে বলল, তুমি আইসক্রিম ফেলে দিলে কেন? আমি আইসক্রিম খাবো, এনে দাও বলতি। সারা বেশ বিরক্ত হলো এবার। নোরাকে ঠেলে সরাতে নোরা ছিটকে পড়লো দূরে। ছোট্ট নোরা গগন ভিতরে চিৎকার দিল। মাথার ঘাড় চুল সমান বেয়ে রক্ত পড়ছে গল গলিয়ে। সারাবের হৃৎপিণ্ড থমকে গেল। ব্যস্ত পায়ে নোরার পাশে গিয়ে বসলো। ততক্ষণ নোরা জ্ঞান হারিয়েছে। সারাব অসহায় দৃষ্টিতে তাকালো মিহালের দিকে। মূর্তি হইচই বেঁধে গেল পুরো স্কুলে। অফিস রুম থেকে দ্রুত পায়ে বেরিয়ে আসলো পাভেল। নোরা সারাবের পাশে আসতে চক্ষু চড়ক গাছ। ব্যস্ত পায়ে গিয়ে বসলো সেথায়। নোরাকে পাজা খুলে তুলে মুখে হাত রাখলো। কম্পিত স্বরে ডাকলো, নোরা মাম্মা, কি হয়েছে? চোখ খোলো। নোরার কোনো সারা শব্দ নেই। পাভেল পাজা খুলে তুলে নিয়ে ছুটলো হসপিটালের উদ্দেশ্যে। পিছু পিছু আসছে জারাফ আর সারাফ। হসপিটালের করিডোরে পায়চারি করছে সবাই। ছবি ঢুকরে কাছে। নোরার মাথায় ইটের টুকরো ঢুকে আছে, যেটা ইমিডিয়েটলি অপারেশনের মাধ্যমে বের করতে হবে। অয়ন আগলে নিল ছবিকে। অয়নের মনের অবস্থাও করুন, পারছে না ডুকরে কাটতে। তার ছোট্ট মেয়েটা অপারেশন থিয়েটার নিস্তেজ হয়ে পড়ে আছে। ভাবলে কলিজা কেঁপে উঠছে। অভিক ব্যস্ত প্রয়োজনীয় ওষুধপত্র আনতে। শাহানার নাতনি চিন্তা অসুস্থ হয়ে পড়েছে। সানজানা সারাবকে জড়িয়ে বসে আছে বেঞ্চে। কথা হারিয়েছে সারাব। হসপিটালে আসার পর থেকে একটাবারও কথা বলে নাই কারোর সাথে। হসপিটালে পা রাখলো এবার সারা আর আবির্ভাব। অফিসে বিশেষ মিটিং ছিল। নোরার খবর কানে যেতে মিটিং ছেড়ে বেরিয়ে এসেছে দুজন। সারা করিডোর এসে সঞ্জনার বাহুডোরে থেকে ছাড়িয়ে নিল সারাবকে। অগ্নিদৃষ্টি ছেলের পানে। সারা শরীর কাঁপুনি। ছেলের হাত শক্ত করে চেপে ধরে থাপ্পড় দিল সজোরে। মূর্তি কেঁপে উঠল সবাই। অরুণিমা দৌড়ে এসে সারাবকে নিজের কাছে টেনে নিল।
অবিশ্বাস্য গলায় আওড়ালো। তুমি মারলে কেন ওকে? তারা রাগী কণ্ঠস্বর কড়া গলায় বলল, ছেড়ে দাও ওকে, ওকে আজ আমি মেরেই ফেলবো। আমি হাঁপিয়ে উঠেছি, পারছি না আর এসব নিতে। সারা সারাপকে টেনে হিসড়ে নিজের সামনাসামনি দাঁড় করালো, কম্পিত গলায় বলল, তোমাকে শেষবারের মতো বলছি, আজকের পর থেকে তুমি যদি নোরার সামনে যাও তাহলে আমি নিজেকে শেষ করে ফেলবো। কতদিন বলেছি ওকে নিয়ে তুমি বেশি বাড়াবাড়ি করবে না? আজ মেয়েটা যদি কিছু হয়ে যায়। সারাপ মুখ খুললো। এবার কিছু বলতে গেলে সারা ধমকে চুপ করিয়ে দিল। আবির্ভাব এগিয়ে আসলো। এবার মা ছেলের পাশে মোলায়েম স্বরে বলল, ও কি বলতে চাই বলতে দাও প্লিজ। সারা রাগে দৃষ্টি নিক্ষেপ করলো আবির্ভাবের পানে, কড়া গলায় বলল, একদম লাই দেবে না ছেলেকে, দিন দিন অমানুষ হয়ে যাচ্ছে। বাচ্চা মেয়েটাকে এতটা জঘন্যভাবে মারতে ওর হাত কাঁপলো না? সারা কাঁদো কাঁদো মুখ করে বলল, আমি মারিনি নোরাকে, বিশ্বাস করো মাম্মা। একদম চুপ, আবার মিথ্যা কথা বলছো তুমি। জারাফ এগিয়ে আসলো। এবার সারার পাশে মৃদু স্বরে বলল। সারাফের চক্ষুদয় দাবানলের ন্যায় দগদগে। জারাফের গলা খাবড়ে ধরে তাতে চেপে বলল, মেরে ফেলবো একদম, আর একটা মিথ্যা বললে। সারা ছাড়িয়ে নিল ছেলেকে, পরপর থাপ্পড় বসালো ছেলের মুখে, ঘাড় ধরে ধাক্কা দিয়ে ফেলে দিল ফ্লোরে। হুঙ্কার ছেড়ে বলল, বেরিয়ে যাও এখান থেকে। অয়ন অভিক থামাতে আসলে সারা আরো গর্জে উঠল, চিৎকার দিয়ে বলল, কেউ থামাতে আসবে না আমায়, আমি নিজেকে শেষ করে ফেলবো। কিন্তু আমি বিরক্ত, ভীষণ বিরক্ত এই ছেলের উপর। আবির্ভাব দম ছাড়লো জোরে। ফ্লোরে পড়ে থাকা ছেলেকে আলতো হাতে কোলে তুলে নিয়ে ছবির সামনে এগিয়ে আসলো। ছবিকে সান্ত্বনা দেওয়ার ভাষা তার জানা নেই। ভাগ্নির জন্য হৃদয় উঠছে তারও ভেজা গলায়। ছবির সাথে কথা শেষ সারাপকে নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে আসলো। দিনের আলো ফুরিয়ে সন্ধ্যা নেমেছে। নোরার অপারেশন সাকসেসফুল। জ্ঞান ফিরেছে অপারেশনের কয়েক মিনিট পরেই। হসপিটালের অতিরিক্ত ভিড় জমাতে বারণ করেছে ডক্টর। এজন্য একে একে সবে বাসায় ফিরেছে। রয়ে গেছে শুধু অয়ন, ছবির শামীমা। জ্ঞান ফেরার পরপরই আবির্ভাব গিয়ে নোরাকে দেখে এসেছে। ভাগ্নিকে আদর করে চলে এসেছে আবার বাসায়। আবির্ভাবের ফ্লাইটের সময় বাকি আর 1 ঘন্টা। সারা যাচ্ছে না সাথে, টিকিট ক্যান্সেল করে দিয়েছে। আবির্ভাব রেডি হয়ে ছেলেকে রেডি করে দিল। জুতোর ফিতে আটকে দিয়ে কপালে আলতো চুমু এঁকে দিল। ডান হাত দিয়ে সারাবের হাত শক্ত করে ধরে বাম হাত দিয়ে ব্যাগগুলো তুলে নিল। 1 পা 2 পা করে ড্রয়িং রুমে আসতে সঞ্জনা চমকালো, ভীষণ আতঙ্কিত স্বরে বলল। আবির্ভাব জোরে শ্বাস ছাড়লো। ছেলের পানে তাকে জবাবে বলল, কানাডা। সাদেক আহসান ক্ষীণ হেসে বলল, যাও ছেলেকে নিয়ে একটু ঘুরে এসো, মনটা ভালো হবে। সারাপ ঘুরতে যাচ্ছে না মামু, আমি ওকে বরাবরের জন্য রেখে আসতে যাচ্ছি। কথাটা কানে যেতে এই ড্রয়িং রুমের সবার মুখের বদনই পাল্টালো। সারা প্লেটে খাবার বাড়ছিল ছেলের জন্য। হাত ফসকে সব খাবার নিচে পড়ল। এক ছুটে আসলো আবির্ভাবের পাশে, কম্পিত স্বরে বলল, একবারে নিয়ে যাচ্ছেন মানে কি? ও কোথাও যাবে না। আবির্ভাব জবাবে বলল, এটা আমার ডিসিশন না সারা। সারাফ নিজে ঠিক করেছে ও থাকবে না এখানে, পড়াশোনার জন্য দেশের বাহিরে চলে যাবে। ও ডিসিশন নেয়ার কি? ও এখনো বাচ্চা, ওর ডিসিশনে সব হবে নাকি? সারাপ মায়ের দিকে তাকালো। মুহূর্তে মাকে জড়িয়ে ধরা গলায় বলল, আমি আবার ফিরবো তোমার কাছে মা, ততদিন ভুলে যেও না তোমার ছেলেকে। সারা কাছে ভীষণ। তার ছেলে বড্ড জেদি একরোখা। একবার কোনো ডিসিশন নিলে সেটার কোনো নড়চড় হয় না। সারাপ একে একে বাসার সবাস থেকে বিদায় নিয়ে পা বাড়ল বাড়ি ছাড়ার উদ্দেশ্যে। আহসান মঞ্চিলে আবার শোকের ছায়া নামলো। সারার চিৎকারে বাতাস ভারী হয়ে উঠেছে। একমাত্র ছেলেকে কারণে অকারণে বড্ড শাসন করেছে সে, তবে তাকে ছেড়ে থাকার কল্পনাও ভাবে নাই সে। সন্ধ্যা 7টার ফ্লাইটে বাবার হাত ধরে পাড়ি জমালো দূর কানাডায় সারাপ। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। লাইক কমেন্ট অবশ্যই করবেন। পসিডারের পাশেই থাকুন, আসছি নতুন গল্প। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।